দর্শক সবাইকে আমন্ত্রণ। প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। গ্রামের সাদা সিধে মানুষদের ইউরোপে পাঠানোর রঙিন স্বপ্ন দেখানো তাদের প্রথম কাজ। আগ্রহী মানুষদের টার্গেট করে লাখ লাখ টাকার বিনিময়ে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়া। এরপর সেখানে গেম ঘর বা মাফিয়া ঘরে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। মারধরের অডিও ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় আদায় করে বিপুল অঙ্কের মুক্তিপণ। ভাগ্য সহায় থাকলে কেউ কেউ বেঁচে ফিরেন, তবে বেশিরভাগের মিলে না খোঁজ। অথচ মানব পাচার চক্রের সদস্যরা বাংলাদেশেরই, কিন্তু তারাও আইনের ফাঁক গলে থাকছেন ধরা ছোঁয়ার বাইরে। সহকর্মী নাফিজ আহমেদের ছবিতে জিসান আহমেদের অনুসন্ধান। জীবিকার তাগিদে ইতালি যেতে চায় গ্রামের অনেকেই। সেই সুযোগে শক্তিশালী কয়েকটি চক্র গড়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তারা বৈধ অবৈধ পথে ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে নিচ্ছেন লিবিয়ায়। এরপর সেখানে জিম্মি নির্যাতন। মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, খোঁজ মিলছে না অনেকের। গেম ঘর কিংবা মাফিয়া ঘর থেকে বেঁচে ফেরার সংখ্যাও খুবই সামান্য। জীবিত ফেরার পর বাড়িতে এসেও হামলা মামলায় কাবু এসব মানুষ। ঘর বাড়ি আমার সব মন সম্পূর্ণ আমি বেচা কিনা করি, আমার মা বাপ জীবন বাঁচি নিয়ে আইসি আবার ফের এখানে মামলা হামলা বিভিন্ন রকম টর্চারিং আমার পর 20 লাখ টাকা দাবি করে, মারধর করে, টাকা পয়সা যখন দিতে না রাজি না হয় তখন মন করে মারধর করে। হাতে পায়ে যেভাবে আপনার পুলিশ রিমান্ডে নিয়ে থাকে বাংলাদেশে, ওইভাবে টর্চার ছেলে আপনার যেভাবে ডাকে একদম ওইভাবে। অনুসন্ধান বলছে আলমডাঙ্গা ঘিরে মানব পাচার চক্রের দুটি গ্রুপ বেশ সক্রিয়। একটি চক্র লিবিয়া প্রবাসী বেলগাছি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে, আরেকটি নিয়ন্ত্রিত হয় পার্শ্ববর্তী কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার রবিজুলের ইশারায়। আলমডাঙ্গায় রয়েছে তার স্থানীয় প্রতিনিধি। সাগরী মেন ওরা বলছে যে এই পাশের ঘরটি এখান থেকে পাশের ঘর রাখে আবার বলে যে সে কি মাফিয়ারা ধরিয়েছে, ওই মাফিয়া ওই ধরো সব। বন্ডটা ছিল 12 লাখ টাকা। 12 লাখ টাকা দেওয়ার পরে ছেলে আটকে রাইকে হলো, রাইকে মাছ ধর ভিডিও কলে হাত পা বাইন্ধে পিঠির পর পা তুলে ছিল, অতিরিক্ত মাছ ধর করতেছে। একাধিক মামলার আসামি হয়ে এলাকা ছাড়া সাগর চক্রের সদস্যরা। তাদের বাড়িতে গিয়েও কারো পাওয়া যায়নি। আটক হয়েছেন একজন। কুষ্টিয়ার রবিজুলও আটক হয়েছেন, তবে তার স্থানীয় প্রতিনিধি এই অভিযোগ মানতে নারাজ। না, আমি এর ভিতর জড়িত নাই তো। তারপরে আর্মির ওখানে আমি শিক্ষার পরে আর্মিরা আমাকে ডাকলো, ওকেও ডাইকে আর্মিরা ওখানে দেখা যাচ্ছে কোনো সমাধান টানতে পারল না। আমি যদি দোষী হতাম ভাইয়া, তাহলে তো আর্মিরাই ওখানে তো সমাধান পেয়ে। সম্প্রতি শুধু আলমডাঙ্গা উপজেলায় মানব পাচার আইনে মামলা হয়েছে অন্তত 4টি। মূল হোতাদেরও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দেশের মধ্যেও থাকে না, বাইরে থেকে একটা সিন্ডিকেট পরিচালনা করে। তাদের জন্য আমরা যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি। গত কয়েক মাসে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়ে লিবিয়ায় আটক শতাধিক মানুষ। এই যেমন একই গ্রামের 37 যুবক লিবিয়ায় যে মানবেতর দিন কাটাচ্ছেন, অথচ এই অভিযোগে অভিযুক্ত অপরাধী চক্র ঠিকই আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে পড়ছেন। তাই সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় এবং দেশের বাইরে এই চক্রের যারা সদস্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে সমন্বিত আইনি কাঠামো প্রয়োজন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। যুক্তরাজ্যের ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ নিজাম, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেনারেল আব্দুল বাসির। 2024-25 অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করেন ট্রেজারার জাকির হোসেন। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান, আঙ্গুর মিয়া, নুরুদ্দিন শানুর, মাস্টার তসুর আলী এবং শামীম আহমদ সহ সংগঠনটির সাথে সংশ্লিষ্ট আরও অনেকে। ওমানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ফিনটেক পার্টনার হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী মালিকানাধীন আর্থিক লেনদেন প্রতিষ্ঠান লুলু এক্সচেঞ্জ। বৃহস্পতিবার ফুটবল সংস্থাটির সাথে লুলু এক্সচেঞ্জের রেমিটেন্স অ্যাপ লুলু মানি এই চুক্তি করে। ফুটবল সংস্থার পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। অপরপক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক
আদিব আহমেদ। এ সময় লুলু ফিনান্সিয়াল হোল্ডিংসের সিনিয়র নেতৃত্ব এবং এএফএ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ওমানে প্রবাসী মালিকানাধীন প্রতিষ্ঠানটির 46টি এবং বিশ্বের অন্য আরও 10টি দেশে 380টির অধিক শাখা রয়েছে। লুলু মানি অ্যাপের মাধ্যমে রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রা লেনদেন সহ নানান আর্থিক সেবা দিয়ে আসছে লুলু এক্সচেঞ্জ। গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতেই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। তার অভিযোগ, যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগ্রহ নেই হামাসের। এই সময় তিনি বিকল্প উপায়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীও তার প্রতিনিধিদের কাতার থেকে নিজ দেশে ফিরিয়ে আনেন। ফলে ফিলিস্তিনিদের ভাগ্য নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার পেছনে ইসরায়েলকে দায়ী করছে হামাস। তাদের অভিযোগ, স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী নন নেতানিয়াহু। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে তার দেশ। সামাজিক মাধ্যমে এক্সে দেয়া পোস্টে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক চিঠি পোস্ট করেন ম্যাক্রো। সেখানে প্রথম পশ্চিমা পরাশক্তি হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানান তিনি। ম্যাক্রনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এদিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি ছোড়া কিংবা পুশিন কোনোটাই থামছে না। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি। গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তেও এক বাংলাদেশি বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। অন্যদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 জন রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একের পর এক চলছে পুশিন আর বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার মধ্যরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের দাবি, মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জাকির হোসেন মিল্লাত, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ আফসার। বিনা উস্কানিতে তাদের গুলি করা হয়েছে। 11:30টার দিকে মাছ চাইতে গেছিল আর তারা 4 জনে গেছিল। 4 জন যাইতে যাইতে ধরে না বর্ডারের কাছাকাছি গেছে। কাছাকাছি যাওয়া তারা সিল্লেজেন উঠছে। সিল্লেনের লগে তারা একজন চলিয়েছে আর 3 জনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে। তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি। বিজিবি জানায় রাত 12:30টায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন 3 জনই। মিল্লাত ও আফসারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় মিল্লাত। অন্যদিকে গুলিবিদ্ধ লিটনকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায় বিএসএফ। দেশটির একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। লিটনের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। আমরা মিল্লাতকে এখানে আসার আগে মৃত হিসাবে আমরা পাই, আর আফসার ওনাকে আহত হিসাবে পাই। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুলির সাথে সমানে চলছে পুশিন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। গভীর রাতে নাকোগাঁও এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে 21 রোহিঙ্গাকে আটক করে বিজিবি টহল দল। গত রাত্রে আপনার রাত 1টার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাডাতার বেড়া আছে, এরা উপরে বিএসএফ এটা পুশিং করছে। সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে 3 নম্বর গেট দিয়া আপনার লোক পার করছে 21 জন। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং বাকিরা শিশু ও কিশোর। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ। শুক্রবার স্থানীয় সময় ভোরে পাঙ্গাসিনান প্রদেশে
আঘাত হানে কৌমে নামের এই ভয়াবহ টাইফুন। ঘন্টায় 120 কিলোমিটার বেগে তাণ্ডব চালায় কৌমে। বাতাসে তীব্র গতিতে ভেঙে যায় গাছপালা, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ। টাইফুনের প্রভাবে বন্যায় তলিয়ে গেছে উত্তরাঞ্চলের আরও কয়েকটি প্রদেশ। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। গেল এক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ছিল ফিলিপাইনের উত্তরাঞ্চল। বন্যায় এখন পর্যন্ত অন্তত 25 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পৃথিবীর মানচিত্রে নেই অস্তিত্ব। ওয়েস্টার্কটিকা সাবোরগা নামের দেশের নামও কেউ কখনো শোনেনি। এমন একাধিক দেশের রাষ্ট্রদূত সেজে অভিনব পন্থায় প্রতারণা করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। 48 বছর বয়সী হর্ষবর্ধন জৈন নামের ওই প্রতারক বিদেশে চাকুরি দেওয়ার নাম করে হাতিয়ে নিত মোটা অঙ্কের অর্থ। ভাড়া করা আলিশান বাড়িকে দূতাবাস বানিয়ে চলত তার প্রতারণা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অভিজাত এলাকা কাভিনগর, সেখানকারই একটি আলিশান বাংলো থেকে আটক করা হয় 48 বছর বয়সী হর্ষবর্ধন জৈনকে। অভিযোগ উঠেছে পৃথিবীর মানচিত্রে অস্তিত্ব নেই এমন সব দেশের নাম বানিয়ে গেল 6 মাস ধরে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন হর্ষবর্ধন জৈন। লাখো রুপি খরচ করতেন প্রতি মাসের ভাড়া বাবদ। ভারতের উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানায়, হর্ষবর্ধন নিজেকে ওয়েস্ট আর্কটিকা, সাবোরগা, পোলভিয়া এবং লোডোনিয়ার মতো ভুয়া দেশের কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন। সেসব দেশে চাকরির প্রলোভন দেওয়ার নাম করে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের অর্থ। জড়িত ছিলেন অর্থ পাচারের সাথেও। ভাড়াবাসা থেকে তিনি ভুয়া দূতাবাস চালাতেন। কূটনীতিকদের ব্যবহার করা গাড়ির নম্বর প্লেটের অনুকরণে তিনি নম্বর প্লেট তৈরি করেছিলেন। এমন 4টি গাড়ি আমরা উদ্ধার করেছি। এতে কোনো অনুমোদিত সংস্থার স্বীকৃতিই ছিল না। মানুষের বিশ্বাস অর্জনে বিদেশি কূটনীতিক সহ প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় থাকার দাবি করতেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু হাই প্রোফাইল মানুষের সাথে তার এডিটেড ছবি জব্দ করেছে পুলিশ। অফিসে তল্লাশি অভিযানে বেআইনি বহু জিনিস উদ্ধার করা হয়েছে। অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ধোঁকা দিতে গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে নিজের এডিট করা ছবি ব্যবহার করতেন তিনি। ভুয়া দূতাবাস থেকে গাড়ির অতিরিক্ত 18টি ভুয়া নম্বর প্লেট, 12টি অবৈধ পাসপোর্ট, 2টি ভুয়া প্যান কার্ড এবং 34টা দেশ ও কোম্পানির জাল সিলমোহর জব্দ করে এসটিএফ। উদ্ধার করা হয় নগদ 44,70,000 রুপি, বিভিন্ন ধরনের মুদ্রা এবং নথিপত্র। এর আগে 2011 সালেও পুলিশের হাতে একবার আটক হয়েছিলেন হর্ষবর্ধন জৈন। সে সময় তার কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন জব্দ করেছিল পুলিশ। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ফুটবলের খবর এবার প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আরেকজন ফুটবলার ফুলহামের বয়সভিত্তিক দলে খেলা ফরহান আলী ওয়াহিদ ক্লাবটির সঙ্গে সই করেছেন প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষরের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ফরহান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থকদের আলোচনার কেন্দ্রে উইঙ্গার। লেফট উইংয়ে খেলা ফরহানের জন্ম ইংল্যান্ডে। বাবা মা দুজনেই বাংলাদেশি হলেও তাদের জন্ম ইংল্যান্ডে। 2019 সালে চেলসি অনূর্ধ্ব 12 দল ছেড়ে ফরহান যোগ দেন ফুলহামে। এরপর খেলেছেন অনূর্ধ্ব 18 এবং ফুলহামের অনূর্ধ্ব 21 দলে। গত মৌসুমে চোটে ভোগার পরও 20 ম্যাচে 7 গোল এবং 4 অ্যাসিস্ট করেছেন ফরহান। 2020 সালে ইংল্যান্ড অনূর্ধ্ব 15 দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ক্রিকেট এবারে এশিয়া কাপে একই গ্রুপে লড়বে ভারত ও পাকিস্তান। এই সম্ভাবনার কথা জানিয়ে খবর প্রকাশিত হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। গ্রুপ পর্বের পর সুপার 6 এবং ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মুখোমুখি হওয়ার সুযোগ থাকছে। কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের ভেন্যু এবং সূচি চূড়ান্ত করতে আলোচনায় বসবে বিসিসিআই এবং এসএসএ। সংকট কাটিয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যেখানে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এশিয়া কাপ। ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি এ নিয়ে পরিষ্কার কিছু না জানালেও দ্রুতই এই সমাধানের বিষয়ে আশাবাদী তিনি। দু একটি প্রতিষ্ঠান আছে যারা এশিয়া কাপ আয়োজনে বিসিসিআই এর পার্টনার। তাদের সাথে আলোচনা করে সূচি চূড়ান্ত করবে তারা। দ্রুতই হয়তো সূচি প্রকাশ করা হবে। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ার সম্ভাবনা রয়েছে ভারত ও পাকিস্তানের। বার্তা সংস্থা পিটিআই বলছে এবারের প্রতিযোগিতা আরব আমিরাতে আয়োজন করবে ভারত। দুবাইয়ে নিজেদের সব ম্যাচ খেলবে তারা। তবে এখনো চূড়ান্ত হয়নি সূচি, চলছে আলোচনা।
এবারের আসরে কমপক্ষে দুবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, নিউজ 18 ও ইন্ডিয়া টুডে। গ্রুপ পর্বের পর সুপার 6-এ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান, আর ফাইনালে উঠলে একই আসরে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। ইন্ডিয়া টুডেকে একটি সূত্র নিশ্চিত করেছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু চূড়ান্ত করতে কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। 7 সেপ্টেম্বর থেকে এবারে এশিয়া কাপ শুরুর কথা রয়েছে। গত 22 এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে বরফ জমে। শেষ পর্যন্ত এবারে এশিয়া কাপের আসর ভারত পাকিস্তানের সম্পর্কের বরফ গলাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।